আমার শ্বশুর তার সেবার জন্য একজন চাকরানী রেখেছিল যে বেশিরভাগ সময় তার ঘরেই থাকত। সকালে যখন শ্বশুরের ঘর থেকে সে বের হতো তার অবস্থা অনেক খারাপ হয়ে যেত। একদিন সকালে সে মাথা ঘুরে পড়ে যায়। তখনই আমি তাকে হাসপাতালে নিয়ে যাই। যখন আমি সেই রিপোর্টগুলো দেখি তখন আমার হুঁশ উড়ে যায়, কারণ সে 3 মাস যাবৎ প্রেগন্যান্ট। তো বন্ধুরা, গল্পটা শুরু করার আগে তোমরা যারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দাও। আমার নাম অঞ্জলি। আমি হায়দ্রাবাদে থাকি। আমরা 3 ভাই বোন। আমার বাবা নিজের এলাকার মধ্যে একটা ক্লিনিক চালায় আর আমার মা স্কুলে চাকরি করে। আমরা নিজেদের পরিবারে অনেক সুখী ছিলাম। মা সবসময় চাইতো তার ছেলের জন্য একটা সুন্দর বউ নিয়ে আসবে, কিন্তু আমার বাবা বলতো যে আগে মেয়ের বিয়ে দিয়ে দেওয়া উচিত। ছেলের বিয়ে তো যখন খুশি হয়ে যাবে, কিন্তু মেয়েদের বয়স বেশি হয়ে গেলে তাদের জন্য কোন ভালো পাত্র তো হয়তো খুঁজে পাওয়া যাবে না। আমি আমার ভাইদের থেকে অনেক ছোট ছিলাম। আমি এখনো পড়াশোনা করতে চাইতাম। আমার দাদি এবং বাকি পরিবারের লোকজন চাইত যাতে আমার তাড়াতাড়ি বিয়ে হয়ে যাক। এমন নয় যে আমি তাদের উপর অনেক বোঝা হয়ে গিয়েছিলাম, আসলে তারা আমাকে অনেক বেশি ভালোবাসত। আমার নিজের ভাগ্যের উপর পুরোপুরি ভরসা ছিল। কিন্তু আমি এখনই বিয়ে করতে চাইতাম না। আমরা মধ্যবিত্ত পরিবারের মানুষ হলেও আমরা নিজেদের মধ্যে অনেক খুশি ছিলাম। আমার দাদি আমার হাতে ঝাড়ু ধরিয়ে দিয়ে বলল, এখন থেকে বাড়ির কাজকর্ম করা শুরু করে দাও। শ্বশুর বাড়িতে গিয়ে এই সমস্ত কাজই তো তোমাকে করতে হবে। মা তো স্কুলে চলে যেত আর দাদি আমাকে দিয়ে বাড়ির সব কাজ করাতো। বেশিরভাগ সময় আমাকে দিয়ে রান্না করাতো। আমার আর দাদির সম্পর্ক অনেকটা চোর পুলিশের মতো হয়ে গিয়েছিল। দাদি আমার কাছে ফাঁকি দেওয়ার গল্প বাকিদের শোনাতো আর আমি সেই সমস্ত কথা শুনে লজ্জিত হতাম। এখন আমার জন্য অনেক বিয়ের সম্বন্ধ আসতে শুরু করে। মা যখন বলে যে তার এক বান্ধবীর ছেলের জন্য সে বৌমা খুঁজছে আর তারা তাদের ছেলের জন্য আমাকে দেখতে আসতে চায়, তখন বাবা বলে ঠিক আছে। যখন তারা আমাকে দেখতে আমাদের বাড়িতে আসে তখন সেই ছেলেটাকে আমার দাদির অনেক বেশি পছন্দ হয় আর তড়িঘড়ি করে আমার বিয়ে দিয়ে দেওয়া হয়। বাবা মার থেকে আলাদা হয়ে যাওয়াটা খুব সহজ কাজ ছিল না। মেয়েরা সারা জীবন অনেক পরীক্ষার মধ্যে দিয়ে যায়। বিয়ের সময় আমার দাদি আমাকে অনেক বুঝিয়েছিল, একজন বুদ্ধিমতী মহিলাই সংসারকে স্বর্গ বানিয়ে দিতে পারে। মহিলার মধ্যে সহন শক্তি এবং আদব কায়দা হওয়াটা খুব জরুরি। তবে সংসার এবং ঘর সুখের হয় তার সবথেকে প্রয়োজনীয় কথা হলো নিজের বরের মন জয় করে চলা। আমার বর খুব বুদ্ধিমান মানুষ ছিল। সে গান ভীষণ পছন্দ করত। আমি তাকে অনেকবার তার পছন্দের কথা জিজ্ঞাসা করলে সে বলতো আমার বউ বুদ্ধিমতী হবে আর আমি যেমন চাইবো সে সেইভাবে চলবে। কিন্তু আমি একদমই তার মনের মত ছিলাম না। আমি গান পছন্দ করতাম না। আমার নতুন নতুন বিয়ে হয়েছে, তাই সেই পরিবেশে মানিয়ে নিতেও আমার অনেকটা বেশি সময় লাগছে। আমার শ্বশুরবাড়ির লোকজন অনেক ভালো ছিল। আমার শাশুড়ি সব সময় নিজের কাজ করত, আমাকেও খুব একটা বিরক্ত করত না এবং আমাকে আমার নিজের কোন কাজ করা থেকে আটকাত না। আমার যা ইচ্ছা হতো আমি সেই কাজই করতে পারতাম। আমার শ্বশুর শাশুড়ির মধ্যে প্রায় দিনই ছোট ছোট বিষয় নিয়ে ঝগড়া হতো, কিন্তু তারা আমাকে কোন দিন কেউ কিছু বলতো না। আমার যখন মনে হতো আমি ঘুমাতে যেতাম, আবার যখন আমার মনে হতো তখন আমি উঠতাম। বাড়িতে যখন একা থেকে আমি বিরক্ত হয়ে যেতাম তখন শাশুড়ির কাছে গিয়ে বসতাম, তার সাথে অনেক গল্প করতাম। সেও আমাকে অনেক গল্প শোনাতো, কিন্তু আমি লক্ষ্য করেছিলাম আমার বর আমার সাথে খুশি নয়। সে সব সময় কোন না কোন বই পড়তো বা গান শুনত। আমি তার সাথে কথা বলার চেষ্টা করতাম, যখন তখন সে শুধু হ্যাঁ এই একটাই উত্তর দিত। আমি অনেক বেশি কথা বলতাম। আমার বাড়ির লোকেরাও আমার এই অভ্যাসের জন্য অনেক বেশি চিন্তিত ছিল। আমার বিয়ে হয়েছে 3 মাস হয়েছে। আমি একদিন আমার বরকে বলি, যখনই আমি তোমার সাথে কথা বলতে চাই তুমি শুধু হ্যাঁ বা মাথা নাড়িয়ে আমার কথার উত্তর দাও। তুমি কি আমার সাথে কথা বলতে চাও না? তোমার কি আমার সাথে কথা বলতে ভালো লাগে না?
আমিও চাই আমার বর আমার সাথে ঘন্টার পর ঘন্টা কথা বলুক। তুমি কালকে আমাকে বাজারে নিয়ে যাবে আর আমার কেনাকাটা করার আছে। তোমার তো এসব কিছু খেয়ালই থাকে না। যে বুকে কোথাও ঘুরতে নিয়ে যেতে হয় তাকে কোন রেস্টুরেন্টে খাওয়াতে নিয়ে যেতে হয়। আমি এই সব কথা বলেই যাচ্ছিলাম, কিন্তু আমার বর কোনো উত্তরই দিচ্ছিল না। তারপর হঠাৎই আমার বর রেগে গিয়ে আমাকে বলে, ব্যাস চুপ করো, আর কত কথা বলবে। আমি তার এই কথা শুনে চমকে যাই। আমি অদ্ভুতভাবে তার দিকে তাকিয়ে থাকি, আমার যেন কেমন ঝটকা লাগে। কিছুক্ষণ পর আমি নিজেকে স্বাভাবিক করে বলি, আচ্ছা ঠিক আছে, আমি আর বলবো না। তখন আমার বর বলে, না না, তুমি থামবে কেন? তোমাকে আর চুপ করে আমার উপর দয়া করতে হবে না। তুমি তোমার মতো কথা বলেই যাও। তুমি তো আমার জীবনটাকে নরক বানিয়ে দিয়েছ। তোমার সাথে কি কথা বলবো? আমার তোমার মতো ফালতু কথা বলার এত সময় নেই। আমি কিছুতেই বুঝতে পারছিলাম না যে আমার বর কেন আমার উপর এত রেগে গেল। বাবা মা একটু তাড়াতাড়ি আমাকে বিয়ে দিয়ে দিয়েছিল। আমার বয়স তখন সবে 20 বছর। সেদিন আমার মনটা পুরোপুরি ভেঙে যায়। ভাঙ্গা মনে আমি চিন্তা করতে থাকি, আমি আমার বরের সাথে কি এমন করলাম যার জন্য আমার বর এত রেগে গেল। আমার বর সব সময় একজন আদর্শ বউ চাইতো। আমি মনে মনে ভাবলাম, হয়তো আমি তার আদর্শ বউ নই, সেজন্য সে আমার সাথে এরকম ব্যবহার করছে। কিন্তু তারপরেও আমি তাকে জিজ্ঞাসা করতে চাইতাম, যখন সে আমাকে পছন্দই করে না, তবে আমাকে বিয়ে কেন করলো? আমার অনেক কান্না পাচ্ছিল। আমি আমার শাশুড়ি মায়ের অনুমতি নিয়ে আমার বাবার বাড়ি চলে গেলাম। বাবার বাড়ি এসে দেখি সেখানে শুধু দাদি ছিল। আমি তার গলা জড়িয়ে ধরে অনেক কান্না করি। আমি তাকে সব ঘটনা বলে দিই। সে কিছুক্ষণ চুপচাপ থেকে আমার সব ঘটনা মন দিয়ে শুনে আমাকে বলে, দেখো, সংসার তৈরি করা এত সোজা কাজ নয়। তার থেকেও মুশকিল কাজ হলো নিজের বরের মনে নিজের জন্য জায়গা তৈরি করা। এটা নয় যে সে কোন মেয়েকে পছন্দ করে হতে পারে, সে চায় যে তার বউ তার মতো হোক, তাকে বুঝুক, তার সব কথা শুনে চলুক, তাকে আদর করুক। আচ্ছা, তুমি কি তোর বরকে নিজ থেকে কাছে টেনে নিয়েছ? আমি তখন বললাম, না তো, আমি তো কিছু করি না। সে যখন ডাকে তখন দেই। দাদি বলল, এটাই তো তোমার ভুল। স্বামীকে সুখী করতে তোর তো নিজ থেকেও কিছু করা উচিত, যাতে ও তোমার প্রতি আগ্রহ দেখায়। তুমি তার মন বোঝার চেষ্টা করো, তারপর দেখবে তোমার বর তোমার পিছনে পিছনে ছুটছে। দাদির সব কথা আমি বুঝতে পেরে গিয়েছিলাম, সেজন্য পরের দিন আমি আবার নিজের শ্বশুর বাড়িতে ফিরে আসি। শ্বশুর বাড়িতে ফিরে এসে দাদির বলা কথা মতো আমি সমস্ত কাজ করা শুরু করি। নিজ থেকে আগ বাড়িয়ে তাকে দেই। সে ঘরে আসা মাত্রই এমন এক পরিবেশ তৈরি করি যাতে সে খুশি হয়। তাকে আগের চেয়ে বেশি আদর করি। আমিও তার সাথে তাল দেই। এরপর দেখলাম সেও আমাকে ঠিকমতো সময় দিচ্ছে। আমার শাশুড়ি অনেক ভালো মহিলা ছিল। আমার মা সবসময় বলতো, তোমার শাশুড়ি খুব ভালো মানুষ, সে তোমার সাথে কোনো ভুল কাজ হতে দেবেই না। এখন আমার বরের ব্যবহারে অনেক বদল এসেছে। একদিন সে আমাকে কলেজে নিয়ে যায় এবং ভর্তি করিয়ে দেয়। আমি তার মনের মতো হওয়ার চেষ্টা করতাম। সময়ের সাথে সাথেই আমার বর আমার কাছে আসতে শুরু করে। কিন্তু যখনই আমি তাকে পুরনো কথাগুলো মনে করিয়ে দিতাম, তখনই সে আমার কাছ থেকে ক্ষমা চাইতো। আমি বুঝে গিয়েছিলাম আমার বর একজন ভালো মানুষ, শুধু সে একটু বেশি রাগী। একদিন আমি আমার বাপের বাড়ি যাই। যখন বাপের বাড়ি থেকে ফিরে আসি, তখন দেখি আমার শাশুড়ি নিজের কাজের জন্য একজন চাকরানী রেখেছে। সে অনেক গরিব ছিল। সেসব সময় আমার শ্বশুররা শাশুড়ির ঘরেই থাকত, তাদের ঘরেই ঘুমাত। আমার শ্বশুর শাশুড়ি এখন অনেক খুশি ছিল। এখন আর তাদের মধ্যে আগের মতো ঝগড়া হয় না, কিন্তু যখন থেকে সেই চাকরানী আমাদের বাড়িতে এসেছে, তখন থেকেই সে অনেক দুর্বল থাকতে শুরু করে। একদিন আমি সেই চাকরানীকে যখন জিজ্ঞাসা করি, তখন সে কাঁদতে কাঁদতে বলে, তোমার শ্বশুর শাশুড়ির করা কাজের হিসাব দিতে হবে। তার কথা শুনে আমি ভয় পেয়ে যাই, কারণ আমি মা হতে চলেছিলাম। আমি ভয় পেয়েছিলাম এই ভেবে যে তার অভিশাপ আমার না লেগে যায়। কিছুদিনের মধ্যে সেই চাকরানীটি আরও শারীরিকভাবে অসুস্থ হতে থাকে।
সে যখন হাঁটত তখন তাকে দেখে এমন মনে হতো যে সে যেন এখনই পড়ে যাবে। সে একদিন শাশুড়ির জন্য চা বানাচ্ছিল, তখনই সে বেহুশ হয়ে পড়ে যায়। আমি তাড়াতাড়ি তাকে হাসপাতালে নিয়ে যাই। ডাক্তার তার চেক আপ করে বাইরে এসে বলে সে 3 মাস যাবৎ প্রেগন্যান্ট। একটা শুনে আমি বেশ অবাক হই, কারণ মেয়েটি অবিবাহিত ছিল। সে তাহলে গর্ভবতী হবে কি করে? এরপর আমি তাকে জিজ্ঞাসা করে সে আমাকে বলল আমার শ্বশুর নাকি তার সাথে এসব করেছে, আর এতে আমার শাশুড়ি ও তাকে সাহায্য করেছে। অর্থাৎ আমার শাশুড়ির নাকি শখ যে সে সহ আর একটি মেয়ে মিলে তারা 3 জনে মজা করবে, খেলবে, আনন্দ করবে। তাদের বয়স হওয়ার কারণে তারা যা করতে পারছিল না সেটা একটা ইয়াং মেয়েকে দিয়ে করাবে আর মজা নিবে। নিজেদের গরম শরীর ঠান্ডা করতে তারা এসব করেছে আমার সাথে। ওর কথা শুনে আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। এই বয়সে এসেও তারা এরকম একটা নিচু কাজ করতে পারে সেটা আমার জানার বাইরে ছিল। আমি আমার নিজের কানকে বিশ্বাসই করতে পারছিলাম না যে আমার শ্বশুর শাশুড়ি এত নোংরা কাজ কি করে করতে পারে। এরপর আমরা বাচ্চাটি নষ্ট করে ফেলি আর বাড়ি ফিরে আসি। এরপর থেকে প্রতিনিয়ত মেয়েটি আমার শ্বশুর শাশুড়ির ভোগের শিকার হতে থাকে। আর এখানে আমি চেয়েও কিছু করতে পারি না, কারণ আমার বলার মতো কোনো সাহসই ছিল না। যখন আমি আমার স্বামীকে এসব বলি তখন সে বিষয়টি বিশ্বাস করেনি। সে আমাকে বলেছে এসব মিথ্যা কথা, তার বাবা মা এসব করতেই পারে না। একদিন এ কথা প্রমাণের জন্য আমি আমার শ্বশুর শাশুড়ির ঘরে একটা ক্যামেরা সেট করে রেখে আসি। আর এরপর পরের দিন সে ক্যামেরা এনে আমি আর আমার স্বামী যা দেখলাম তাতে আমাদের আত্মা কেঁপে উঠল। আমরা এমন কিছু দেখলাম যা আমরা কখনো কল্পনাও করিনি। আমরা দেখলাম আমার শ্বশুর শাশুড়ি আর ওই চাকরানী এক আদিম খেলায় মত্ত হয়ে আছে, আর চাকরানী ও নিজের মনে খেলে যাচ্ছে। ওকে দেখে মনেই হচ্ছে না ওকে কেউ জোর করেছে, তার মানে ও আমার কাছে মিথ্যে বলেছে। এরপর আমার স্বামীর বিশ্বাস হলো। এরপর আমরা তাদের সাথে খোলাখুলি কথা বলায় তারা জানালো তারা এভাবে খেলে বেশ আনন্দ পায়। তারা এক যুবতী মেয়েকে চাইত এতদিন তাদের খেলার জন্য, আর এখন তারা সেটাই পেয়েছে। তাই তারা এভাবে নিজেদের রস বের করে বেশ মজা হয়। তো বন্ধুরা, কেমন লাগলো আমার আজকের গল্পটি? গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দাও, আর এরকম শরীর গরম করা গল্প পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করতে ভুলো না যেন।